ঘড়ির দিকে তাকিয়ে বেলা 11টা দেখে বিছানা থেকে উঠে বসে তে। তার দুনিয়া এখন পাল্টে গিয়েছে। তার দুনিয়া জুড়ে এখন জাংকুক ছাড়া আর কেউ নেই। গত 1.5 বছরে পাল্টে গিয়েছে তে, জাংকুক এবং তাদের জীবন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। ফর্সাতে আগের থেকেও সাদা হয়ে গিয়েছে। হবেই তো, 1.5 বছর যে পৃথিবীর আলো দেখেনি, সূর্যের রোদ পায়নি, বন্দী হয়েছিল জাংকুকের এই বাসগৃহে 1.5 বছর আগে। সেদিন বিয়ের কাজে যখন জাংকুক ব্যস্ত, তখনই তার ফোন কল আসে পুলিশ স্টেশন থেকে। অফিসার জানায় জাংকুকের গ্রামে কোন এক মেয়ে ধর্ষণ হয়েছে, তাই জাংকুককে ওই মুহূর্তে স্টেশনে একবার আসতে হবে। এমন হৃদয় বিদারক ঘটনায় জাংকুক থেমে থাকতে পারেনি। তাই বুগাম সহ বাড়ির বাকিদের দায়িত্ব দিয়ে বিয়ের আসর ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সিকিউরিটি হিসেবে তার সঙ্গে ছিল 4 জন লোক। অন্যদিকে জাংকুক গাড়িতে বসেও তের কথা ভাবছে। ভালোবাসার মোহে সে এতটাই বিভোর হয়েছে, যত যাই হোক তেকে ছাড়তে পারবে না জাংকুক। অন্তত 8 বছরের নিদ্রাহীন দিনগুলো উসুল করতে হলেও তেকে তার চাই। তে ক্রমশ তার ঘুমের মেডিসিন হয়ে গিয়েছে, যাকে ছাড়া দুযোগের পাতা এক করলেই নিজেকে নিঃসঙ্গ লাগে। তাই তে যদি কোনো চালাকি করেও তবু যেন মাঝপথে আটকে যায়। তাই তের পাসপোর্ট জাংকুক নিজের দখলে নিয়ে নেয়। বিষয়টি তের অজান্তে করেছে জাংকুক। জাংকুক স্টেশনে গিয়ে বেকুব বনে যায়। এমন কোনো কল যে স্টেশন থেকে আসেনি তার প্রমাণ পুলিশ অফিসার নিজে দেয়। তবে তাকে ফোন কে করেছিল? নিশ্চয়ই আততীয় দলের সদস্যরা। ভাবতেই জাংকুকের দম বন্ধ লাগছে। জাংকুক জানে আততীয় তার পরিবারের কোনো ক্ষতি করবে না, কেননা করার হলে আগেই সুযোগ বুঝে করত। কিন্তু তে আসার পর থেকে বিপদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আততায়ীরা যে তেকে নিশানা করেছে তা জাংকুকের আগেই বুঝতে বাকি নেই। তাই গাড়ি সর্বোচ্চ গতি দিয়ে চালিয়ে জীবন বাড়িতে পৌঁছে যায় জাংকুক। পুরো বাড়ি জুড়ে গান বাজছে, কিন্তু মানুষের শোরগোল নেই। দ্রুত গাড়ি থেকে বের হতেই জাংকুক থমকে যায়। মাটিতে রক্তাক্ত একটি ছেলে পড়ে আছে। জাংকুক ধীরে ধীরে বাড়ির অবস্থা দেখতে দেখতে এগিয়ে যায়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নেই। বাড়ির গেটের সামনে 6 জনের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। তাদের দেখে জাংকুক চোখ বন্ধ করে নেয়। কোনো শয়তান তাদের নির্ঘাত কুড়াল দিয়ে কোপ দিয়েছে। জাংকুক তার সাথে থাকা সিকিউরিটিদের পুরো বাড়ি তল্লাশি করতে পাঠিয়ে দেয় এবং সে নিজেও বাড়ির ভেতরে প্রবেশ করে। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে, যে যার মতো লুটিয়ে ঘুমিয়ে আছে। এক দৌড়ে জাংকুক তের রুমের দিকে যায়। সারা রুম জুড়ে তেকে না পেয়ে মাথা চুল টেনে পেছনে ঘুরতেই চমকে যায়। আয়নায় লাল লিপস্টিকে লেখা, মাফ করবেন জাংকুক, আমি চলে গেলাম। আমি ভালোবাসার কাঙ্গাল হলেও পরিবার আমার কাছে সর্বোচ্চ মর্যাদা পাবে, সেই হিসেবে বিদায়। জাংকুকের রাগ লাগছে ভীষণ, তার সারা শরীর কাঁপছে। সহসা জাংকুক তর্জনীর 2 আঙ্গুল দিয়ে কপাল বুলিয়ে ভাবতে থাকে, এটা আততায়ীর চাল নয় তো, বা তেকে অপরাধী সাজানো হচ্ছে। জাংকুক ছুটে নিচে যায়, বাড়ির সবাইকে পানি ছিটিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু কেউ চোখ সম্পূর্ণ মেলতে পারছে না। তখনই হু হু করে কান্নার আওয়াজ কানে আসে জাংকুকের। সুজি সোফার পেছনে ঠ্যাস দিয়ে বসে কাঁদছে। তার পাশে দ্রুত ছুটে যায় জাংকুক। কি হয়েছিল সুজি? আমি জানি না, বিশ্বাস করো, আমি তখন বাইরে ছিলাম। ঘরে ঢুকে দেখি সবাই ঘুমিয়ে আছে। ডাকার চেষ্টা করি সবাইকে, কিন্তু কেউ ওঠে না। এক পর্যায়ে উপর থেকে তে আপু সহ তাদের সবাইকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখি আমিও। তাদের পেছনে ছুটি। তারা ব্ল্যাক হাউসের দিকে গিয়ে থেমে যায়। তাদের মাঝে বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। তারপর তে আপুকে নিয়ে ইউনো ভাইয়া ছুটে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি কিছু বলার আগেই তারা চলে যাওয়ার পর আমি ছুটতেই দেখি একদল লোক এসে বাড়ি ঘিরে ধরে। বাড়ির বাড়িগুলো ততক্ষণে মাথা নুয়ে উঠে বসেছে, কিন্তু হঠাৎ লোকগুলো কুড়াল দিয়ে বিস্তৃতভাবে তাদের কোপতে থাকে। জানো ভাইয়া, ঘুমন্ত বাড়িগুলোকেও ছাড় দেয়নি। আমি চুপচাপ দেখেছিলাম সবটা। আমি লুকিয়েছিলাম ঝোপের আড়ালে। কিছুক্ষণ পর তারা ব্ল্যাক হাউসে ঢুকে একজন মহিলাকে নিয়ে যান। জাংকুক উঠে দাঁড়ায়, সুজির মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে। সুজির কান্না ফালাফালা করে দিচ্ছে জাংকুকের বুক। অন্যদিকে তের প্রতারণা। জাংকুক ব্ল্যাক হাউস চেক করে, যা ভেবেছে ঠিক তাই হয়েছে। জেনি নেই, তাকে নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু অন্য একজনের হদিস কেউ পায়নি। সে এখনো নিরাপদভাবে ব্ল্যাক হাউসে আছে। পুলিশদের সহ গ্রামবাসীকে তের খোঁজার জন্য পাঠিয়ে দেয় জাংকুক।
চন্দনপুরের শেষ সীমানায় সবাই টহলে ব্যস্ত। জীবন বাড়ির সকলের হুঁশ ফিরে এসেছে। সর্বশেষ 11টা লাশ পাওয়া যায়। তাদের মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ। জীবন মঞ্জিলের বিয়ে বাড়িটা বর্তমানে প্রিয়জন হারানোর আহাজারিতে ভরপুর। জাঙ্কুকের চোখে রক্তিম ভাব ধারণ করে আছে। একদিকে তের প্রতারণা, অন্যদিকে জাঙ্কুকের বহু পুরনো দৈবারিকগুলোর মৃত্যু। কে নেবে এই মৃত্যুর দায়? জাঙ্কুক সবার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই পরিবারের মানুষগুলোর কান্না কোনোদিন থামবে না। তবে জাঙ্কুক বুঝে নিয়েছে এর মৃত্যুর পেছনে তের কিছুটা হলেও দায় আছে। কেননা যদি তেদের ঘুমের ওষুধে কেউ ঘুমিয়ে না যেত, তবে আজ আততায়ীগুলো বাড়িতে হামলা করার সাহস পেত না। পেলেও তখন যে করেই হোক তাদের দমন করার ব্যবস্থা থাকতো। আর মিথ্যা ধর্ষণের কথা বলে যে জাঙ্কুককে আততায়ী ওরা কৌশলে বাড়ি থেকে বের করেছে, তা জাঙ্কুকের কাছে এখন সম্পূর্ণ পরিষ্কার। জাঙ্কুক আর দেরি করল না। রাত 3টায় সেই 11টা লাশের জানাজা সম্পূর্ণ করে কবর দেওয়ার ব্যবস্থা করে। জীবনবাড়ির এই কলঙ্ক চারিদিকে ছড়িয়ে গিয়েছে। অনন্তপুর থেকেও এই শীতের রাতে লোক আসা যাওয়া করছে। ফজরের আজানের সুরের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। জাঙ্কুক বসার ঘরে কপালে হাত দিয়ে ভাবনায় ব্যস্ত। কিছুক্ষণ আগে খবর এসেছে তে এবং তার পরিবারের সবাইকে পাওয়া গিয়েছে। তারপর তাদের ধরে আনার ব্যবস্থা করে গ্রামবাসী। আর জাঙ্কুক সেই অপেক্ষায় আছে। জাঙ্কুক দু চোখ বন্ধ করে ভাবতে থাকে তের কথা। তার জন্য সে কি না করেছে। অনন্তপুরের মাতব্বরের ছেলেকে সৌদি পাঠিয়ে দিয়েছিল, কেননা জমির ঝামেলাটা জাঙ্কুক সমাধান চায় না। আর সমাধান না হলে তাদের থেকে যেতে বাধ্য করবে জীবন মঞ্জিলে। ধীরে ধীরে সবটা ঠিক ছিল, কিন্তু প্রাপ্তির দিনে তার পাওনা খাতা সম্পূর্ণ শূন্য। জাঙ্কুকের ভাবনার মাঝেই তার পায়ের সামনে থম করে কিছু পড়ার শব্দ পেল। মাথা তুলে তাকাতেই তেকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। তের পেছনে দাঁড়িয়ে আছে জিন। তার চোখে যেন আগুন জ্বলছে, আর সেই আগুনে ভস্ম করতে প্রস্তুত তেকে। তখন তেকে দরজার সামনে দেখে চুলের মুঠি টেনে জাঙ্কুকের পায়ের সামনে ফেলে। আম্মা, কি করছো? জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে জিন গমগম সুরে বলে, চুপ, একটা কথাও শুনতে চায় না। এই মেয়ের কারণে আমার ছেলের জীবন অতীতে মরণাপন্ন ছিল, আর এখন তো এত বড় একটা বেইমানি করলো। কোনো কথা নয় জাঙ্কুক, আজ এই মুহূর্তে বিয়ে হবে তোদের। জাঙ্কুক ক্ষীণ হাসে। সোফা ছেড়ে নিচে বসে তের থুতনিতে হাত রেখে বাঁকা হেসে বলে, বিয়ে তো করবো আম্মা, অবশ্যই করব, কিন্তু আমার সাথে বেইমানি করার শাস্তি যে বাকি আছে। এতগুলো মানুষের মৃত্যুর কারণের জন্য হলেও প্রতিশোধ নিতে হবে আমার। তে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার থুতনিটা আর জোরে চেপে ধরে এক গাল হাসি দিয়ে বলে, ভয় নেই ফুলপুরি, ব্যক্তিগত মানুষগুলোর প্রতিশোধ নিতে হয় প্রণয়ের অঙ্গিকে। আমার প্রণয়ের আগুনে তুমি জ্বলবে, কথা দিলাম। তারপর তে এবং জাঙ্কুকের বিয়ে হয়ে যায়, কিন্তু তেকে জীবন মঞ্জিলে বরণ করে তোলার পরিবর্তে জাঙ্কুক তাকে নিয়ে যায় ব্ল্যাক হাউসে। আর সেখানে শুরু হয় তাদের বিবাহিত সংসার। ব্ল্যাক হাউসে বন্দিনী তে দেখেনি আর পৃথিবীর আলো অনুভব করেনি, সূর্যের তাপ, বৃষ্টি, কুয়াশা, আর দেখা হয়নি পরিচিত কোনো মানুষজনের সাথে। তার জীবন জুড়ে আছে শুধু জাঙ্কুক। আর ব্ল্যাক হাউসের বিশাল একটি রুম জুড়ে সব ব্যবস্থা থাকলেও নেই কোনো জানালা। একটি দরজার মাধ্যমে জাঙ্কুক সবসময় যাতায়াত করে। এভাবে জাঙ্কুকের অন্তরীণ প্রণয়ে কেটে যায় তের জীবন থেকে 1.5 বছর। অতীত ভাবতে ভাবতে তেজে কখন ঘুমিয়ে পড়েছে তার হেলদোল নেই। ঘুমন্ত অবস্থায় ঘাড়ে তীব্র ব্যথা অনুভব হতেই থরফরিয়ে উঠে বসে তে। সামনে জাঙ্কুককে দেখে দুটো ঢোক গিলে মিনমিনিয়ে বলে, আপনি এখানে? কি কেউ আসার কথা ছিল নাকি? তে প্রত্যুত্তর করল না, বরং শটান হয়ে আবার শুয়ে পড়ে। জাঙ্কুক তার উপর শুয়ে দুগাল চেপে দাঁত খিচিয়ে বলে, তুমি বড্ড জ্বালাও আমায় তে। রোম্যান্সের সময় শুধু ডিস্টার্ব করো। বলেছি না, আমার রোম্যান্সে বিঘাত ঘটলে ফলাফল ভালো হবে না। আপনার এটাকে রোম্যান্স বলে না, অত্যাচার বলে। সে যাই বলো, একটু আদর করেছি আর একটু কষ্ট দিচ্ছি, এটাই তো কথা ছিল, তাই না? আমি কবে মুক্তি পাবো বলবেন আমায়? হ্যাঁ, মুক্তিটা নির্ভর করে তোমার প্রশ্নের উপর। কোন মুক্তি চাইছো, এই ব্ল্যাক হাউস থেকে নাকি জাঙ্কুকের জীবন থেকে? তে এবারও কিছু বলল না। জাঙ্কুক তার নীরবতা বুঝতে পেরে ঠোঁটের কাছে স্লাইড করতে থাকে। মুক্তি কোনোদিনও পাবে না গো ফুলপরি, না জাঙ্কুকের জীবন থেকে আর না ব্ল্যাক হাউস থেকে।
অবশ্য ভাগ্য কখন কি করে বলা যায় না। আমার ভাইটাকে একবার দেখতে দিন জাঙ্কুক, সে তো নিষ্পাপ, তার তো দোষ নেই। কিন্তু তুমি তো নিষ্পাপ নও। তোমার কারণে 11টি পরিবার এখন মোনাজাতে কাঁদে, স্বামী বাবা সন্তান হারানোর কষ্টে। আমি তো অনুতপ্ত, সেদিন আমার কিছু করার ছিল না। পাপা আমার গায়ে হলুদের দিন রাতে কসম কাটায়, জেনেকে ছাড়াতে পারলেই আমরা পালিয়ে যাব। আর তে আরো কিছু বলার আগেই জাঙ্কুক উঠে দাঁড়ায়, তাকে ছুঁড়ে দূরে সরিয়ে ক্লোজেট থেকে জামা কাপড় নিতে নিতে বলে, তোমার শরীর বেশ কয়েকদিন দুর্বল, টি টেবিলে স্যুপ রাখা আছে, চুপচাপ খেয়ে নাও, আমি এসে যেন দেখি সবটা শেষ। জাঙ্কুক জামা নিয়ে গোসল করতে চলে যায়। অন্যদিকে তে রাগ লাগছে, সবকিছু এলোমেলো লাগছে তার কাছে, যার দরুনে সুপের বাটি তার হাতে তুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। বাটি ভাঙার শব্দে সহসা দরজা খুলে জাঙ্কুক। খাবার নষ্ট হতে দেখে তার মাঝে রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তের দিকে এক পা দু পা এগিয়ে এসে চুলের মুঠি টেনে ধরে। বলেছি না খাবার অপচয় আমার একদম পছন্দ না, তো ফেলে দিলে কেন? আমার মন যা চাইবে আমি তাই করব। তে রুষ্ট কণ্ঠ, কিন্তু তাতে দমে যায়নি জাঙ্কুক, বরং আরো জোরে টেনে স্থির হেসে বলে, তাই বুঝি? ঠিক আছে, তবে আমার যা ইচ্ছা আমিও তাই করব। জাঙ্কুক তেকে টানতে টানতে কাঁচ ভাঙা স্থানে হাঁটিয়ে ছাড়ে। তে চিৎকারেও কোনো লাভ হয়নি। এদিকে দুপায়ে রক্ত দেখে জ্ঞান হারানো অবস্থা তের, কেননা ছোট থেকে তার রক্ত ফোবিয়া। জাঙ্কুকে দু হাত আঁকড়ে ধরে সেন্সলেস হয়ে যায় সে। তখন জাঙ্কুকের হুঁশ ফিরে তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়, দু পায়ের তালু পরিষ্কার করে দ্রুত ব্যান্ডেজ করে দেয়। তের গলায় মুখ ডুবিয়ে অঝরে কাঁদতে থাকে জাঙ্কুক। তার বুকের ভেতরটায় কেউ যেন চাকু দিয়ে ক্ষতবিক্ষত করেছে। আমি কি করব তে? তুমি আমার আসক্তি ভালোবাসা। তোমায় নিজ হাতে কষ্ট দেওয়ার পর প্রতিবার আমার মনে হয় আরেকবার তোমার কষ্ট দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। কিন্তু তোমার আচরণে আমায় রাগিয়ে দেয়। বারবার চোখের সামনে 11টা লাশ ভেসে ওঠে, তখনই নিজেকে দমাতে পারি না। বিশ্বাস করো, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু বারবার কেন যেন মনে হয় আমাদের ভালোবাসার উপর সে 11টা লাশের এবং তাদের পরিবার অভিশাপ জড়িয়ে আছে। আমি জানি না কিচ্ছু, আমি শুধু জানি আমার ফুলপুরি আমার কাছেই থাকবে। অন্যদিকে নিজের মেয়েটাকে একবার দু চোখের তৃষ্ণা মিটিয়ে দেখার জন্য রাত দিন বেশিরভাগ সময় জিয়ন মঞ্জিলের বাইরের গেটে পড়ে থাকেন সোবিন, আয়ু, ইউনজুন এবং কাই। কিন্তু এই বাড়ির গেটে যে তাদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন জিয়ন জাঙ্কুক। শতবার অনুরোধেও মন গলেনি জাঙ্কুকের। জীবনের তাগিদে ইতালি শহরে ফিরে গিয়েছে সুগা আর ইউনো। আগের মতো তাদের হাসি খুশি জীবন নয়, বরং চুপচাপ গম্ভীর থাকে সব সময়। এই 1.5 বছর সময়টা অভিশাপে কাতারে চলে গিয়েছে তাদের দুজনের।